আন্তর্জাতিক সম্প্রদায় বিগত রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ যে কূটনৈতিক নিয়ম তাকে পালন করে বিগত যে বিগত না বিভিন্ন হ্যাঁ, আমরা একটু চলে যাই এরপরে ডিপ্লোম্যাটিক কি কূটনৈতিক ধারণা। কূটনীতি, কূটনীতিটা কি এটা একটু সম্পর্কে একটু লেখো প্লিজ, একটু লেখো। বর্তমান সময়ে বুদ্ধিভিত্তিক আলোচনা হচ্ছে ডিপ্লোম্যাটিক। এই শব্দটি বহুল আলোচিত, এটা একটা সংজ্ঞাটা এইরকম ভাবে লেখো, যেগুলো দিয়ে দিও এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হলো কূটনীতি হলো, লেখো একটু, কূটনীতি হলো রাষ্ট্র বা আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠানের বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক পরিচালনা সম্পর্কের সাথে পরিচালনা কমা দাও সমঝোতা ও আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা, ন্যাশনাল ইন্টারেস্ট যেটা বলি, জাতীয় স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখার একটা কৌশল, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। কূটনীতি হলো রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক পরিচালনা, সমঝোতা, আলোচনার মধ্যে জাতীয় স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখা একটি কৌশল। তার মানে আচ্ছা বলো তো দেখি, আমরা আমাদের ক্ষতি, ভারত যদি আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের ক্ষতি হবে 1000 কোটি, তার তো হবে 10 কোটি। কিছু লোককে তো মারি ফেলাইতে পাবো, কাউকে না পেলে মুখ্যমন্ত্রীকে তো মারি ফেলবো, বা কিছু জ্ঞানী লোককে তো মারি ফেলবো, ছদ্মবেশে ফকিরের বেশে যাবো, যে ওই জেলা বুদ্ধিদাতা গুলো মন্ত্রীযন্ত্র গুলো আছে ফকির সে যে মেরে ফেলে চলে আসে, এটা তো পাবো। এই সেই বাঙালি, ও বলতেছিল স্যার কিভাবে সম্ভব হবে, আমাদের এতগুলো বোমা মারলে শেষ হবে, আমরা মাটির তলে থাকবো, ওখানে পার হয়ে যে ওদের দেশটা শেষ করে দিয়ে। এটা সেই বাঙালিরা পায়। আপনারা সবাই জানেন
সেই সময় অপারেশন জ্যাকপট, জ্যাকপট শব্দটা হলো জুয়া খেলায় ব্যবহার করা হয়। এই জ্যাকপটটা ব্যবহার হয়েছে, এই আমার পুতুল আজকে যাবে প্রথম শ্বশুর বাড়ি, আমি তোমায় শুনেছিলাম যত গান, তার বদলে চাই প্রতিদান। তখন মোবাইল ছিল না, নেটওয়ার্ক ছিল না, ওয়্যারলেস ছিল না, কলকাতায় গানটা গেয়েছে, ওই গানটা দিয়ে একসঙ্গে মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর একদম 80টা বোঝাই যুদ্ধ জাহাজ ধ্বংস করিয়াছে, জীবনকে বাজি রেখে একটা মুক্তিযুদ্ধ মারা যায়নি। এই বুঝতে পারে, এই সেই বাঙালি। মজার ব্যাপার হচ্ছে শান্তিরক্ষা মিশনে আমরা ভারী ভারী অস্ত্র ব্যবহার করে শিখে আছি, ট্রেনিং দিয়ে আছি। সেই অস্ত্রগুলা যদি পাই, আছে সেগুলা, এখন ভাড়া খাটতে 3000 কোটি টাকা খরচ আমাদের ইনকাম হয় প্রত্যেক বছরে এই ভাড়াগুলা দিয়ে। এই বুঝতে পারছি, আমরা শান্তিরক্ষা মিশন থেকে শুধু জনগণের টাকা পায় না, সিপাহীরা টাকা পায় না, বাংলাদেশ সরকার অস্ত্র ব্যবহার করে ভাড়া খাটিয়ে টাকা পায়। আপনার জুলাই বিপ্লবের সাদা গাড়িগুলো দেখেন নাই? এগুলো কোন গাড়ি? কি বলে ওটা আমাদের গাড়ি, ওদের কালার ছিল, কালার গুলো চেঞ্জ করেনি, ওইটা আছে। বুঝতে পারছি অনেক কিছু ভাই, এটা বাঙালি, কিন্তু বেঙ্গলি থিংস টুডে, ইন্ডিয়ান থিংস টুমরো। এটা গোখলে বলছিল যে এটা বাঙালিরা আজকে যা ভাবে, ভারতীয়রা আগামী দিনটা ভাবে। ওরা, ওদের চেয়ে আমরা অ্যাডভান্স আছি, ওদিকে না যাই গেলে এবার তোমাদের মাথা খারাপ হয়ে, তুমি নিজেকে দুর্বল ভাবো কেন ভাই? করাপশন এখন যেই আছে, তুমি ক্ষমতায় বসলে তুমি আরো টাকার গন্ধ পাইলে আরো ক্ষমতায় পাবে। তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করতেছো, বিশেষ ক্যাডার হয়ে গেছো, এখন বলছে এত কষ্ট করে পড়াশোনা করছি, সামনে টাকা আসলে এটা ধরবো না কেন? সকালবেলা একজন ছাত্র প্রশ্ন করছে, স্যার এই 200 জন ছাত্রের মধ্যে কিভাবে বিসিএস এর প্রশাসনে মাত্র 10 জন সচিব হয়, বাকিরা হতে পারে না কেন? এটা গল্প শুনবা একটু? এটা ডিপ্লোম্যাটিক পড়াচ্ছে, এই জন্য তোমাদের বলতেছি। প্রথমে বিসিএস চাকরি হওয়ার পরে তোমাদের 47 200 জন পদ দিয়েছে, কয়শো? 200। তা 200 জন চাকরি পাওয়ার পর তোমরা প্রথমে এসিল্যান্ড পদে যাবা। এসিল্যান্ড পদে যাওয়ার পরে তোমাদের আশেপাশে অফিস সহকারী হতে আরম্ভ করে যাবো, স্যার এইটা ফাইলটা পার করলে 20 লাখ টাকা পাবেন। বলবেন যে এখানে তো আশেপাশে কেউ নাই, ফাইলটা সিগনেচার করে পার করে দিই। মাশাআল্লাহ বাইরে ছড়িয়ে গেছে, এটা এসিল্যান্ড সাহেব টাকা খায়, আর প্রমোশন হবে না, ওখানেই শেষ। জি, এরপরে আপনি এসিল্যান্ড হয়ে বললেন যে যাও কাগজপত্র ঠিক হলে এমনি হবে, এটা বাইরে ছড়িয়ে গেছে, এসিল্যান্ড পথ। কি বুঝাইতে পারছি? প্রমোশন হয়ে গেল, ইউনো হয়ে গেল, সিনিয়র স্কেল পাস করতে হবে। কি স্কেল? যেগুলো পড়াচ্ছে সিনিয়র স্কেলে পড়া, এগুলো লাগবে। এটা পার হওয়ার পর দেন এসিল্যান্ডে একটা সেক্টর ছিল ল্যান্ড, আর ইউনো হলো সব সেক্টর গুলো তার হাতে কিনা, তখন ইনকাম কমবে না বাড়বে? বাড়বে। এরপর হয়ে গেল এডিসি, এরপর ডিসি। ইউনোতে একটা সেক্টর ছিল, একটা উপজেলা, আর ডিসি সাহেব 6টা উপজেলা বা 10টা উপজেলা। কি বুঝাইতে পারছি? তার মানে ওখানকার টাকা বেশি না কম? বেশি। এটা গেল। ডিসি হওয়ার পরে জয়েন্ট সেক্রেটারি, ও ডিসি তো হলো উপসচিব, জয়েন্ট সেক্রেটারি, বিভাগীয় কমিশনার, ওরা বাপ 6টা জেলা বা 8টা জেলা, 6টা জেলা হোক। এরপরে হলো বাইরে আসলো সচিব, প্রমোশন সততার কারণে সরকার সচিব বানিয়ে দিল। যদিও আমাদের দেশে একটা সমস্যা আছে, ওই যে থাকলে হুট করে আমাদের হামিদ ভাই হয়ে গেল হুট করে সচিব, মানে উপসচিব সরকার আওয়ামী লীগ প্রমোশন দেয়নি, আটক করেছে, জোর করে রিটায়ার দিয়েছে। এই সরকার জুলাই বিপ্লব হওয়ার পর একেবারে সচিব হয়ে গেছে, মেলা টাকা পাইছে, দেখো দিকে না চাই। কে যে কিভাবে পাই টাকা ইনকাম করছে জুলাই বিপ্লবে আল্লাহ জানে। যাক, এরপর সচিব মহোদয় আসলো, এসে বলতেছে, স্যার সারা জীবন একটা বাড়িও করেন নাই, আপনার আমেরিকার 10টা বাড়ি হবে, দুবাইতে 3টা বাড়ি হবে, আপনার কাছে টাকা আসবে না, আপনার রেজিস্ট্রি হয়ে যাবে। ফাইলটা স্যার সিগনেচার করেন, 2টা পাতা। এখন সেই ব্যক্তি সচিব মহোদয় বলবে, এই একদিন প্রমোশন দিয়েছে সরকার, পুরস্কার দিয়েছে, লাস্টে আমি 2 বছরের মাথায় পুরস্কারটা আমি চাকরি শেষ করি,
স্বয়ং সরকারের কাছ থেকে নেব না, স্বয়ং আল্লাহর কাছ থেকেই নেব। এই কার কাছ থেকে নেব? এই লাস্টের প্রমোশনের পুরস্কারটা, লাস্টের পুরস্কারটা সচিব হিসাবে এটা কার কাছে নেব? আল্লাহর কাছে। এটা হলো সততা। এখন বাবা স্যার এইরকম কি লোক আছে? জি আছে। আমি তরমুজকে দিয়ে চা খেয়ে যাচ্ছি, একদম বাসায় পুরাতন শ্বশুর বাড়ির যে সোফা সেটটা, সেই সোফা সেট এখনো আছে। কি বুঝাইতে পারছি? ফেয়ারওয়েল দেয়, গিফট দেয়, এই স্যার আপনার তো টিভি নাই, টিভিটা বক্স টিভি, স্যার ফেয়ারওয়েল দিচ্ছে, স্যার আপনার আমরা দেবো কর্মচারীরা, দাও তোমরা দাও, স্যার আপনার তো বক্স টিভি, এটা এখন চলে না, স্যার একটা টিভি দিই, এই টিভিটাই গিফট। এই হিসেবে বাড়ির ফার্নিচার, স্যার ফ্রিজ নাই তো ফ্রিজ একটা দেই, ফেয়ারওয়েল বিভিন্ন ডিস্ট্রিক্ট, এটাই গিফট। এই বাড়িতে ফার্নিচার এগুলা হচ্ছে আসবাবপত্র সব মানুষের। বুঝাইতে পারছি? আর অসাধ হইলে আপনারা সবাই জানেন 192 একর মধ্যে এই আমলাদের আছে অনেক একর জমি, 92 বা 80 93টা ফ্ল্যাট ইয়া হয়ে গেছে, সরকার নিয়ে নিছে। এটা জানো তো ভাই? জুলাই বিপ্লবের পর। জি হ্যাঁ, পরে ফ্ল্যাট, ওই তো দালাল আর ফ্ল্যাট একই কথা। আচ্ছা এরপরে লেখো, লেখো একটু, প্রথমে লেখো হাই কমিশনার, খুব তাড়াতাড়ি লেখো হাই কমিশনার। হাই কমিশনার, হ্যাঁ, হাই কমিশনার লেখো একটু, যদি এটা সব জানো তারপর লেখো ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশগুলোর, লেখো ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশগুলোর দেশগুলোর কূটনীতিদের বলা হয়, কূটনীতিদের বলা হয়, কূটনীতিদের বলা হয় হাই কমিশনার। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটা কি বলা হয়? হাই কমিশনার। এরপর লেখো হাই কমিশন। হাই কমিশন, হাই কমিশন লেখো হচ্ছে যে হাই কমিশনারদের কূটনৈতিক কার্যাবলী, হাই কমিশন সম্বন্ধে লেখো। হাই কমিশন কূটনীতিদের কার্যাবলী পরিচালনা করার অফিস হলো, পরিচালনা করার অফিস হলো হাই কমিশন। হাই কমিশনার দের কূটনৈতিক কার্যাবলী পরিচালনা করার অফিসকে বলা হয় কি? হাই কমিশন। এরপর লেখো অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর, হ্যাঁ সরি সরি আচ্ছা এটা মুছে একটু। অ্যাম্বাসেডর, হ্যাঁ, অ্যাম্বাসেডর সম্পর্কে লেখো। ব্রিটিশ কমনওয়েলথ দেশগুলো ছাড়া, ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশগুলো ছাড়া বাকি দেশগুলো, বাকি দেশগুলোর কূটনীতিকদের বলা হয়, বাকি দেশগুলোর কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর। বাকি দেশগুলোর কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর যেমন যেমন লিখতে পারো সৌদি আরব, কুয়েত, কাতার, এদের বলা হয় অ্যাম্বাসেডর। কেমন? দেখছো ভাই? সৌদি আরব, কুয়েত, কাতার, এম্বাসি, এম্বাসি লেখো, এম্বাসি।
হ্যাঁ, দেখো অ্যাম্বাসেডরদের কূটনৈতিক কার্যাবলী পরিচালনা করার অফিস হলো এম্বাসি। অ্যাম্বাসেডরদের কূটনৈতিক কার্যাবলী পরিচালনা করার অফিস হলো এম্বাসি। এটা এরপরে লেখা হচ্ছে কনসুলেট। কনসুলেট এটা একজন শিক্ষার্থী ভাইবা ওটা ধরছিল। এই কনসুলেট সম্বন্ধে বলো, কি বুঝাইতে পারছি? দেখো কূটনৈতিক কার্যাবলী পরিচালনা করার, কূটনৈতিক কার্যাবলী পরিচালনা করার করার আঞ্চলিক অফিস, আঞ্চলিক অফিস হলো কনসুলেট। তাহলে লিখতে পারো আয়তনে যে দেশগুলো বড় সেইগুলোতে কনসুলেট থাকে। আয়তনে যে দেশগুলো বড় সেই দেশগুলোতে কি থাকে? কনসুলেট অফিস থাকে। যেমন লেখো রাশিয়া, কানাডা, চায়না, ইউএসএ, ভারত। সে এই দেশটা হচ্ছে, এই দেশটা হচ্ছে রাশিয়া। রাশিয়া একটা দেশ, এটা আমরা সবাই জানি উরাল পর্বত, উরাল পর্বত। আর এটা হচ্ছে মস্কো। মস্কো হচ্ছে মেইন এম্বাসি। কি বুঝাইতে পারছি? আর এই জায়গায়, এটা বিশাল দেশ না ভাই, বিশাল দেশ। এই জায়গায় যে অফিসটা, এই অফিসগুলো, এই অফিসগুলো লেখো কনসুলেট। ইয়েস থাকে। হ্যাঁ, আগরতলায় যেমন আছে ওটা কনসুলেট, এটা তো বললাম ভারতের। কিন্তু দিল্লিতে যেটা আছে সেটা হচ্ছে হাই কমিশন। বাট কলকাতায় যেটা আছে কনসুলেট, তারপরে আছে কি বলে আগরতলা আছে কনসুলেট। এই বিভিন্ন জায়গায় এক বড় দেশ তো। কি বুঝাইতে পারছি? এটা এখন কি বুঝাইতে পারছি এগুলা? অর্থাৎ অঞ্চল, এটা এটা হলেই আঞ্চলিক, এক কথা আঞ্চলিক। হ্যাঁ, এরপর লেখো পলিটিক্যাল এজাম, যেটা বলা হয় রাজনৈতিক আশ্রয়। আচ্ছা, এটা আমরা একটু লিখি একটু এখানে। পলিটিক্যাল, পলিটিক্যাল এজামস। এটা বাংলা হচ্ছে রাজনৈতিক আশ্রয়, রাজনৈতিক আশ্রয়। এই রাজনৈতিক আশ্রয় এটা ডিপ্লোম্যাটিক হতে পারে, আবার কি আমাদের যে দেশের নেতাগুলো ভারতের যে আশ্রয় নিয়েছে, আপনার আবার সরকার চেঞ্জ হলে ওরা আশ্রয় নেয় কিভাবে, এটা সিস্টেমটা জানা দরকার আছে কিনা। তোমরা আবার পরে যাইতে পারো, এটা তো নিয়ম। এর আগে বিএনপি গেছে না, এরপরে কে গেছে? আওয়ামী লীগ গেছে। এরপরে যে সরকার আবার যদি অন্য সরকার আসে তারা আবার পালাবে। এটা একটু রাজনীতি না করাই ভালো। তো লেখো একটু, যখন কোনো ব্যক্তি অন্য কোনো দেশে বসবাস জন্য, যখন কোনো ব্যক্তি অন্য কোনো দেশে বসবাসের জন্য, অন্য কোনো দেশে বসবাসের জন্য সেই দেশের রাষ্ট্রপ্রধান, সেই দেশের রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধানের নিকট, অথবা সরকার প্রধানের নিকট
আবেদন করে থাকবে। আবেদন করে থাকবে, আর সেই আবেদন যদি রাষ্ট্র গ্রহণ বা মঞ্জুর বা অনুমোদন করলে তখন আবেদনকারীকে আবেদনকারী ব্যক্তি ওই দেশে বসবাস করলে তখন তাকে পলিটিক্যাল এজেন্ট বা রাজনৈতিক আশ্রয় বলে। এরপর হচ্ছে ডিপ্লোম্যাটিক এজেন্ট বা কূটনৈতিক আশ্রয়। এটা একটু আলাদা জিনিস, এটা একটু লেখো। যখন কোনো ব্যক্তি দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক আশ্রয়, দেখো, যখন কোনো ব্যক্তি কিসের মাধ্যমে? দূতাবাসের মাধ্যমে অন্য কোনো দেশে বসবাস করে, বা বসবাসের জন্য আশ্রয় গ্রহণ করে, তখন তাকে বলা হয় ডিপ্লোম্যাটিক এজেন্ট বা কূটনৈতিক আশ্রয়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো ভাই, এটা মনে করো লন্ডন। কোন দেশ? লন্ডন। এটা পুরো দেশটা হলো ইউকে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইখানে বিভিন্ন, যেমন এখানে একটা রাষ্ট্র আছে ইকুয়েটর একটা রাষ্ট্র, এখানে একটা আছে বাংলাদেশ, তারপরে এখানে আছে জাপান, তারপরে এখানে আছে হলো রাশিয়া। এটা উদাহরণ, রাশিয়া। এইখানে আছে ইন্ডিয়া। এই যে দেশগুলোতে আছে, এই দেশগুলোর দূতাবাসের মাধ্যমে এখানে কথা বলবে। কার মাধ্যমে? দূতাবাসের মাধ্যমে। এটা হ্যাঁ, অন্য দেশের দূতাবাস। এটা যে আলোচনা করার পর ওনাকে আশ্রয় দিবে, এটা বলে কূটনৈতিক আশ্রয়। যেমন তারেক রহমান আছে, যেমন আমাদের দেশে হঠাৎ করে জুলাই বিপ্লব হলো, তাহলে জুলাই বিপ্লব হলে লন্ডনে, অর্থাৎ বিশ্বের যে দূতাবাসের যে ছিল, সেগুলোকে হুট করে দূতাবাস চেঞ্জ করা হয়েছে। তাহলে ওরা দূতাবাসের মাধ্যমে ওই দেশের সরকারের সঙ্গে আঘাত করি, তাহলে ওখানে কূটনৈতিক আশ্রয় নিয়েছে যে স্যার এটা দিতে হবে। এই কূটনৈতিক এখানে যোগাযোগ করেছে, বুঝতে পারছি। লন্ডনে গেছে, পরে তো দূতাবাস এগুলো সবগুলোকে নিয়ে আসতেছে, চেঞ্জ করতেছে, কিন্তু ওটা তো সময় লাগবে। এই কথা বুঝতে পারছি। তার মানে অনেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছে, অনেকে কি পেয়েছে? কূটনৈতিক আশ্রয়। এরপরে যাই হচ্ছে ডিফ্যাক্টর। লেখা একটু ডিফ্যাক্টর। আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির পূর্বে যে সম্পর্ক হলো, সেটা হলো ডিফ্যাক্টর। যেমন দেখতে পারো 1971 সালের 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, অর্থাৎ স্বীকৃতি দেওয়ার আগে বলা হয় ডিফ্যাক্টর। মানে এক কথায় বুঝাই, তোমার ছেলে মেয়ে প্রেম করে না, বিয়ে হওয়ার আগে, কাবিনের সিগনেচার আগে যে প্রেম করছে, এটা হলো ডিফ্যাক্টর। আর বিয়ে করার পরে হচ্ছে দ্বিগুণী। বুঝাইতে পারছি? তার মানে 6 ডিসেম্বর স্বীকৃতি দিয়েছে,
1971 সালে, অভাবে বিয়ে লিখবে না, ওই 1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশ ভারতকে স্বীকৃতি দিচ্ছে, তার আগের সম্পর্কে বলা হয় ডি ফ্যাক্টর। আবার ওটা আমি বুঝাইলাম ডি জুরি, আগেরটা ডি ফ্যাক্টর, স্বীকৃতির আগে, মানে আমাদের যুদ্ধ হেল্প করছে না, এই যে সম্পর্কগুলো ছিল, এটা ডিফেক্ট। আচ্ছা, ডি জুরি লেখো, আনুষ্ঠানিক, যে, হ্যাঁ, জিইউআরই, জেডিইউআরই, হ্যাঁ, জুরি লেখো। আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির পরে যে সম্পর্ক, সেটা হলো ডি জুরি। আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির পরে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে ডি জুরি। এটা এক কথা শেষ। 1971 সালের পরে 6 ডিসেম্বর বাংলাদেশকে ভারত স্বীকৃতি দিয়েছে। 6 ডিসেম্বরের পরে এখন যে সম্পর্কটা, সবগুলো সম্পর্ক হচ্ছে কি জুরি, ডি জুরি। আর আগের সম্পর্কটা কি, ডি ফ্যাক্টর। তার মানে এটা বুঝাইলাম যে প্রেম করার সময় যে সম্পর্কটা হচ্ছে ডি ফ্যাক্টর, আর বিয়ের পর যে সম্পর্কটা ডি জুরি। পরীক্ষা আবার লেখা যাবে না, পরীক্ষা লিখবেন 1971 সালের 6 ডিসেম্বর পরের সম্পর্কটা, বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেটা ডি জুরি। অনলাইনে, ও সরি, তুমি একটা হাই কমিশন বলছো, আমি তো ভুলে গেছি, তাহলে ওখানে টাকাই নেই। তুমি এটা রেকর্ডটা আবার পরে শুনে নিও, হ্যাঁ ভাই। 6 ডিসেম্বরের পরের সম্পর্কটা হচ্ছে ডি জুরি। না না, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর, পরেরটা স্বীকৃতি। এরপর হচ্ছে ফিফথ কলাম লেখা, এটা ইম্পর্টেন্ট একটু বেশি। ফিফথ কলাম, এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা করা। এটা বাংলাটা লেখো, বিশ্বাসঘাতকতা করা। বিশ্বাসঘাতকতা করা, হ্যাঁ। দেখো, যখন কোনো ব্যক্তি নিজ দল, দেশ, দেশ এবং জনতার বিপক্ষে কাজ করে, তখন তাকে বলা হয় ফিফথ কলাম। এটা দেখো, ডেনমার্কের ছেলে, এটা বোঝার জন্য। এটা দেখো, লন্ডনে ডেনমার্কের ছেলে কি করেছে, এটা হচ্ছে বাংলাদেশের দূতাবাস, সে বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের ছেলে। এটা হচ্ছে বাংলাদেশের ছেলে। আচ্ছা, এখানে এটা লন্ডন, কেমন? আর এইখানে আয়ারল্যান্ডের মেয়ের সাথে প্রেম করে, মেয়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই মেয়েটা এখানেও প্রেম করে, এখানেও প্রেম করে, কিন্তু বিয়ে হয়ে যায় এটার সাথে, বিয়ে হয়। তার মানে বিয়ে হয় কার সাথে, ডেনমার্কের এর সাথে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাকে বলা হয় ফিফথ কলাম। বুঝাইতে পারছি? বাংলাদেশের ছেলের সঙ্গে মেয়েটা প্রেম করে, আবার ডেনমার্কের ছেলের সাথে কি করে, প্রেম করে, কিন্তু মেয়েটা কোথাকার,
আয়ারল্যান্ডের। তার মানে এই বিশ্বাসঘাতকতা করলো কার সাথে? বাংলাদেশের সাথে, আবার নিজ দেশের সাথে, নিজ দেশের জনতার সাথে। তুমি তুমি এই দেশের নাগরিক, তুমি এই দেশের ছেলেকে বিয়ে করো, প্রেম করলে, এদিকে বিয়ে শাদী করে এই লন্ডনে অবস্থান করে। এই দেশটা হলো ইউকে। কোন দেশ? ইউকে। এই যে এই ধরনের ঘটনাকে বলা হয় ফিফথ কলাম। বুঝাইতে পারছি? নিজ দেশ নিজ দলের সঙ্গে। আচ্ছা, আমরা কয়েকটা সাজেশন দিই, এটি লিখে রাখো। সেটা হচ্ছে, লেখো ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল। কয়েকটা সাজেশন এছাড়া পড়বা, কয়েকটা সাজেশন লেখো। ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল, জি এটা মেয়ে আয়ারল্যান্ডে বাংলাদেশের ছেলের সঙ্গে প্রেম করছে, ডেনমার্কের ছেলের সঙ্গেও প্রেম করছে, কিন্তু এক দেশের ছেলেকে হারাইলো। সেও বাংলাদেশ লন্ডনের নাগরিক। কি বুঝাইতে পারছি? নাগরিক মানে বাংলার সিলেটি গুলো কি নাগরিক না এখন লন্ডনের? কিন্তু বিয়ে করলো কাকে? ডেনমার্কের। তাহলে যেই নিজ দেশের জনগণকে ঠকালো, কারণ ও তো এখন ইউকের নাগরিক। আমার কথা বুঝতে পারছেন? ওই দেশকেও ঠকাইলো, আবার বিয়ে করলো কাকে? ডেনমার্কের ছেলের সাথে। তার মানে এই ধরনের ঘটনাকে বলা ফিফথ কলাম। আচ্ছা, ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল এটা আগে বললাম, এটা হচ্ছে একটা মূলধন। যখন এরপরে পড়বা হচ্ছে কূটনৈতিক প্রভাব, ডিপ্লোম্যাটিক লিভারেজ, যেটা লিভারেজ, LEVRAG, কূটনৈতিক লিভারেজ, এটা পড়বা। আচ্ছা, কূটনৈতিক লিভারেজ একটা উদাহরণ দেই। লিভারেজটা হচ্ছে, যেমন আপনারা সবাই জানেন, সুইডেন ন্যাটো সদস্য হতে চাচ্ছিল। আমি লাইক মনে আছে? তুরস্ক বলে আমি ভেটো দেবো। ভেটো দেবো কেন? তুরস্কের মতে সুইডেনের সাথে একটা কিছু এই প্রেশার দিয়ে কিছু হাসিল করে নিল। বলতে ঠিক আছে, এখন আর আমি ভেটো দেবো না। তার মানে কূটনৈতিক প্রভাব দিয়ে কিছু স্বার্থ হাসিল করে নিল। কে নিল? তুরস্ক। এটাকে বলা হয় আচ্ছা ডিপ্লোম্যাটিক লিভারেজ। এরপর লেখো ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং। অর্থাৎ ম্যানুভারিং মানে হচ্ছে কূটনৈতিক কৌশল। কূটনৈতিক কৌশল, সুইডেন। ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং এটা হচ্ছে কূটনৈতিক কৌশল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আপনার তাইওয়ান, চীন বলতেছে, এটা কৌশল। চীন বলতেছে ভাই তুমি সবকিছু করো কিন্তু তাইওয়ানকে স্বীকৃতি দিও না। তাহলে কিন্তু আমি বাংলাদেশকে বলতেছে, তাইওয়ানকে যদি স্বীকৃতি দাও বা তাইওয়ানের সাথে যদি কিছু করো আমার হয়ে, তাহলে কিন্তু আমি ভবিষ্যতে তোমার সাথে সম্পর্ক কি করব? এই যে কূটনৈতিক প্রভাবটা, এটা হচ্ছে, এটা একটা উদাহরণ বললাম। এরপর লেখো ডিপ্লোম্যাটিক বার্গেনিং, অর্থাৎ দর কষাকষি। ডিপ্লোম্যাটিক বার্গেনিং, দর কষাকষি। যেমন 2015 সালে রাশিয়া ইরানের সাথে 6 জাতি চুক্তি হয়েছে, মনে আছে? দর কষাকষি বলছে ভাই আমি চুক্তি করব, ঠিক আছে, পরমাণু অস্ত্র বানাবো না। বানাবো না মানে স্থগিত করব। বানাবে তো ঠিকই, চুপচুপ করি মাটির নিচে, কিন্তু বাট স্থগিত করব, কিন্তু তার বিনিময়ে তোমাদের এই কাজটা করতে হবে। 6 জাতি বললো ঠিক আছে, তোমরা যা চাও তা আমরা করব। এই যে এইটা হচ্ছে বার্গেনিং করা। এরপরে আরেকটা বার্গেনিং আপনারা সবাই জানেন, এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যখন বাইরে যায়, এই বাইরে হয় এই বাইরে হয় না, তখন এই বার্গেনিং করছে ভাই তোমাদের ইউরোপিয়ান ইউনিয়ন থাকাতে আমরা কিছু সুবিধা পাইতাম, এই সুবিধাটা আমাদের বঞ্চিত করা যাবে না। এই কাজ করে আমরা তাহলে বাইরে আসবো। এটা বার হওয়ার পেছনে অনেক কিছু ঘটনা আছে, সব ওদিকে না যাই। এরপর লেখো কূটনৈতিক ডিপ্লোম্যাটিক প্রেশার, যেটা চাপ। চাপটা আপনারা সবাই জানেন, রাশিয়া যখন 2014 সালে ক্রিমিয়া দখল করে, ক্রিমিয়া দখল করার পরে এখন রাশিয়াকে হুমকি দেয় G7 ভুক্ত দেশ, G8 থেকে তুমি বাইরে যাও, তোমাকে আর রাখা হচ্ছে না। কূটনৈতিক চাপে ফেলা হলো।
প্রেশার এমন ভাবে দিয়েছে যে তাতে তুমি যদি ক্রিমিয়া ফেরত দাও তাহলে G7 মুক্ত দেশে তুমি ঢুকতে পাবা, আদারওয়াইজ নট। বুঝতে পারছি এই যে চাপ, চাপ দেওয়া মানে কি, এরপরে কি চাপ দিল, তার দেশের টাকাটা অর্থনৈতিক ভাবে নিষেধাজ্ঞা দিল, যাতে সে মানে অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে গেলে তখন সে এমনিতেই সারেন্ডার হবে। এই যে হলো ডিপ্লোম্যাটিক কি প্রেশার। এরপর লেখো ডিপ্লোম্যাটিক ইনভেস্টমেন্ট, সম্পৃক্ততা। ডিপ্লোম্যাটিক ইনভেস্টমেন্ট এটা কূটনৈতিক সম্পৃক্ততা। তার মানে 1971 সালে আপনারা সবাই জানেন তাইওয়ান নিরাপত্তা পরিষদের সদস্য ছিল, জাতিসংঘ চীনের সদস্য ছিল না। নিরাপত্তা পরিষদ, পাঁচটা নিরাপত্তা, তাইওয়ান ছিল। এখন আমেরিকা এখন সেই সময় ব্রোকারি করতে চীন পাকিস্তান বলছে তোমার সাথে তো আমেরিকার সম্পর্ক ভালো, তুমি একটা কাজ করো, আমাদের সাথে একটা বৈরিত সম্পর্ক অবসান ঘটাও, আর আমি তোমাকে যুদ্ধে ওয়ার অফ লিবারেশনে হেল্প করতেছি, আরো হেল্প করব, কিন্তু তার বিনিময়ে তুমি একটা আমেরিকার সাথে আমাদের একটা সম্পর্কে করো, তাইওয়ানকে সরাইতে হবে, আমাকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বানাইতে হবে। কি বুঝাইতে পারছি? তার মানে একটা পিং পং ম্যাচ আপনারা সবাই জানেন, টেবিল টেনিস একটা খেলা আয়োজন করা হলো। টেবিল টেনিস খেলা আয়োজনটা বড় কথা না, সম্পর্কটা উন্নত করা। এই সম্পর্ক টেবিল টেনিস সম্পর্কের মাধ্যমে উন্নত করার ফলে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলো কে? চীন। এরপর ডিপ্লোম্যাটিক আইসোলেশন অর্থাৎ বিচ্ছিন্নতা, কূটনৈতিক বিচ্ছিন্নতা। কূটনৈতিক বিচ্ছিন্নতা, আলহামদুলিল্লাহ এটা আপনারা সবাই জানেন যে এই কূটনৈতিক বিচ্ছিন্নতা আবার অর্থাৎ আমেরিকার পাশে অবস্থিত হচ্ছে কিউবা। কিউবার নাম শুনছেন? কিউবা আইসোলেশন ছিল আমেরিকার থেকে। এই যে কূটনৈতিক বিচ্ছিন্ন কেন হচ্ছে, তুরস্ক এদিকে আবার অস্ত্র দিয়ে তাক করে রাখছে, পারমাণবিক অস্ত্র, তখন তো আন্তঃমহাদেশীয় হয়নি, 200 কিলোমিটার বা 500 কিলোমিটার এরকম মহাদেশ হয়েছে, 1000, কিন্তু আন্তঃমহাদেশে এক মহাদেশীয় থেকে আরেক মহাদেশীয় প্যালেস্টাইনটা হয়নি, যার ফলে অর্থাৎ এই কিউবা এমন ভাবে তাক করে যাচ্ছে আমেরিকার টিপ দিলে শেষ হয়ে যাবে। এই যে কূটনৈতিক, এরপরে কূটনৈতিক ভাবে তাকে বাড়ি করে দিল আমেরিকা, এটাকে বলা হয় কূটনৈতিক কি বিচ্ছিন্নতা, আমেরিকা এবং কিউবার যে সম্পর্কটা। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা একটু মনোযোগ করে শুনছি কিনা, বুঝছি কিনা, একটু আগের চেয়ে ডেভেলপ হয়েছে কিনা, হয়েছে কিনা? হ্যাঁ, জি জি, নতুন টার্ম শিখলা এটা, কিন্তু আরো যদি বিস্তারিত জানতে চাও তোমরা একটা কাজ করতে পারো, এটা বইটা নিতে পারো, লিখতে পারো, আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন ও পররাষ্ট্রনীতি, এই বন্ধের ছুটিতে এই বইটা পড়তে পারো। এটা আব্দুল হাই সালেরই লেখা। এটা সবগুলো পড়বা না, সূচিপত্র 9 নম্বর পৃষ্ঠায় তিরিশ জনের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো ডিটেলস পড়বা, তাহলে কনসেপ্টটা কি হবে, ক্লিয়ার হবে। আর এরপর হচ্ছে বাংলাদেশের স্টাডিজ, যদি সম্ভব হয় তোমার রাশেদ বুক হাউসের আছে বইটা, দেখতে পারো, এই যে নিচে যে রাশেদ আছে না, ওখানে দেখতে পারো, যদি সামর্থ্য থাকে বইটা নিয়ে নিও, সব আছে ওখানে। আর ওখানে শেষের টিকা গুলো আছে না, শেষের টিকা গুলা ওখান থেকে পড়ে নিও। প্রথমে পড়ার নিয়ম হচ্ছে ক্রাইসিস গুলা পড়বা, এরপরে ইয়াগুলা পড়বা। আজকে আমাকে যেতে হবে, তোমরাও যাবা। তোমাদের সবাইকে ঈদ মোবারক থাকলো, অনলাইনে যারা আছে তোমাদের সবাইকে ঈদ মোবারক থাকলো। কারো কোনো কোশ্চেন আছে কিনা? 2 মিনিট একটু প্রশ্নটা নেই, কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিলেশনে কেউ ছাত্র ছিলা? রাষ্ট্রবিজ্ঞান কেউ নেই, পরিচয় দেয় না, কিন্তু গাধা, এটা তো গ্রুপ ডিসকাশন করতে আসছি, কি ঠিক না? ঠিক, আমরা তো বুঝার জন্য আছে। আমরা এই বন্ধ, জীবনে বন্ধ অনেক আসবে, আমাদের বন্ধ আরেকটা সুখবর বলি, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষাটা এমন ভাবে কোশ্চেনটা হবে যাতে রিটার্নের ছেলেপেলে যাতে টিকে, এটা 49তম সিলেবাস আসবে, প্লিজ সিলেবাসটা আমাদের এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, ওকে, আজকে এই পর্যন্ত থাক, থ্যাংক ইউ ভেরি মাচ জি, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা।
ক্লাস নোটটা কার কাছ থেকে নেওয়া যাবে? ওখানে নেওয়া হয়েছিল।